পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা পার্ট 2 ক্লাস আজকে আমাদের। তো প্রথম প্রশ্নতে চলে আসবো। দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিলেন এবং ভারতে প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়? দেখো, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম যে ভারতবর্ষে প্রথম কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। তোমরা প্রত্যেকে রাইট আনসার করেছিলে এবং উত্তর বলেছিলে যে রাজস্থানে চালু হয়েছিল। একদম ঠিক। কিন্তু এবার প্রশ্ন বলছে যে বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিল? কত সালে রিপোর্ট পেশ করেছিল? 1957 সাল হবে রাইট আনসার, এবং এটা প্রথম রাজস্থানে চালু হয়েছিল। ঠিক আছে, 1957 সালের নভেম্বর মাসে, মনে রাখবে 1957 সালের নভেম্বর মাসে এই কমিটি রিপোর্ট পেশ করে। এই কমিটির সুপারিশে যেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মানে বলা যায় আর কি জন্ম হয়েছিল। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কী কী অলরেডি আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসে। তো যাই হোক, আমি আর রিপিট করছি না, মেনশন করছি না। তো পরবর্তী যেটা ইম্পর্টেন্ট আমাদের, যে ওই যে 1959 সাল দেখতে পাচ্ছ, তো এই 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন হয়েছিল। ঠিক আছে, প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন হয়েছিল কোথায়? এই রাজস্থানের নাগৌর জেলায়। সেটা হচ্ছে 1959 সালে 2রা অক্টোবর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবং এই যে প্রশ্নটা আমি তোমাদের করালাম, এই প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি হাওড়া জেলা পঞ্চায়েত পরীক্ষায় এসেছিল 2015 প্রশ্ন এটা। ঠিক আছে, 2015 প্রশ্ন। তো এরকমই প্রশ্ন আজকের ক্লাসে। সো আশা করি প্রত্যেককে কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত করবে আজকের ক্লাসটি। সো তোমরা থরলি কিন্তু অ্যাটেন্ড করতে থাকো। তার আগে ছোট্ট একটা কথা বলবো, প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং নতুন ক্যান্ডিডেটসদের বলবো সাবস্ক্রাইব করে নাও আগামী দিনের এরকম ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সঠিক আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। সো লেট আস স্টার্ট। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে যাব। তো প্রত্যেকে বলবো নিচে কমেন্টে একটা লিঙ্ক পিন করে দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচের লিঙ্ক। ফ্রি, তোমরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, কন্টেন্টগুলো পেয়ে থাকবে, এবং হচ্ছে সঙ্গে পিডিএফ, ইবুক, নোটস ইত্যাদি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে পেয়ে যাবে তোমরা। বহু ছাত্রছাত্রীরা রয়েছে প্র্যাকটিস করে, তো তোমরাও কেন বাদ থাকবে? ইউ শুড অ্যাভেল ইউরসেলফস অফ দিস অপরচুনিটি। তো সেই কারণেই বলবো যে তোমরা প্রত্যেকে ওই কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও, এবং নোটিফিকেশান অল করে রেখে। যদি তোমরা কমেন্টের লিঙ্ক না পাও, তোমরা অবশ্যই ডেসক্রিপশনেও পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট 2 নম্বর কোশ্চেন আমাদের, যে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, তো এটা কত সালে পাস হয়েছিল? রাইট আনসার কী হবে? দেখো, অপশানগুলো ভালো করে দেখো। আমার আগে প্রত্যেকে রাইট আনসার করার চেষ্টা করো। কোথায়? কমেন্ট বক্সে। দেখো, উত্তর হয়ে যাবে 1973 সাল হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার। এবং এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, এই আইনটি 1973 সালে পাস হলেও, ভালো করে মাথায় রাখবে, 1973 সালে পাস হলেও এই নতুন আইন অনুযায়ী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কোন মাসে? তোমরা প্রত্যেকে বলবে স্যার জুন মাসে হয়েছিল। জুন মাসে। জুন মাসের কত তারিখে? 4 জুন। এবং কোন সালে হয়েছিল? 1978 সালে। 1978 সালে হয়েছিল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 243 ধারায় পঞ্চায়েতের হাতে মোট কতটি বিষয়ের ওপর কাজ করার ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়েছে? উত্তর হবে 19টি হবে না, 29টি হবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এটা 11th শিডিউল অনুযায়ী, ঠিক আছে, 11th শিডিউল অনুযায়ী 29টি বিষয়ের উল্লেখ রয়েছে। যেমন ধরো বলা যায় যে কৃষি, ভূমি সংস্কার, পানীয় জল, তারপরে দারিদ্রতা দূরীকরণ ইত্যাদি ইত্যাদি বিষয়ের উল্লেখ করা হয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি স্তরে প্রধান কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে দায়িত্ব পালন করেন? ভালো করে আরেকবার ভালো করে প্রশ্নটা দেখা যাক। বলছে পঞ্চায়েত সমিতি স্তরে, পঞ্চায়েতের যেটা 3টে স্তর, তার মধ্যে অন্যতম একটি স্তর হলো পঞ্চায়েত সমিতি স্তর। তো এই পঞ্চায়েত সমিতি স্তরে প্রধান কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন কে করে থাকেন? অপশানগুলো ভালো করে দেখো আগে। বলা হচ্ছে এসডিও অর্থাৎ মহকুমা শাসক মানে সাব ডিভিশনাল অফিসার, বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডিএম মানে হচ্ছে জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নাকি সভাপতি? এটা রাইট আনসার হয়ে যাবে, যেহেতু পঞ্চায়েত সমিতির প্রধান কার্যনির্বাহী আধিকারিক বলা হচ্ছে, তো এখানে উত্তর হয়ে যাবে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও। ঠিক আছে, মানে পদাধিকার বলে বিডিও হলেন পঞ্চায়েত সমিতির প্রধান কার্যনির্বাহী আধিকারিক। ক্লিয়ার প্রত্যেকের কাছে? অন্যদিকে যদি দেখা যায় যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, তো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু এই প্রশাসনিক দায়িত্ব কে সামলে থাকেন? আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম, আর একবার রিপিট করে দিচ্ছি, পঞ্চায়েত সেক্রেটারি। ক্লিয়ার? এবং জেলা পরিষদের ক্ষেত্রে ডিএম অর্থাৎ সাব মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট,
দায়িত্ব পালন করে থাকেন। তো তিনটে যে পঞ্চায়েত স্তর, একটা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মানে গ্রাম পঞ্চায়েত এবং হচ্ছে জেলা পরিষদ, তিনটের ক্ষেত্রেই কে দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব কারা সামলান বলে দেওয়া হলো। এবং এটা মুর্শিদাবাদ জেলা পঞ্চায়েত পরীক্ষা 2013 প্রশ্ন। আজকে কিন্তু একদম টপ ক্লাসের কিন্তু প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, একটু অ্যাডভান্স লেভেল প্রিভিয়াস ক্লাসের থেকে। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, অশোক মেহতা কমিটি, ঠিক আছে, অশোক মেহতা কমিটি 1977 তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে কয়টি স্তরে গঠন করার সুপারিশ করেছিল? এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম দুটি স্তর এর কথা বলা হয়েছিল, একটা হচ্ছে মণ্ডল পঞ্চায়েত আর অন্যদিকে ছিল হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে, দুই স্তরের কথা বলেছিলেন। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, কিন্তু এই সুপারিশ কিন্তু গৃহীত হয়নি, ঠিক আছে, গৃহীত হয়নি। নেক্সট কোশ্চেন, কোনো গ্রাম পঞ্চায়েত যদি নির্দিষ্ট সময়ের আগে ভেঙে দেওয়া হয় তবে কত মাসের মধ্যে পুনরায় নির্বাচন করা বাধ্যতামূলক? অপশানগুলো ভালো করে দেখো, রাইট অ্যান্সার কী হবে? 6 মাস হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, 6 মাস। নেক্সট কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, মানে কোনো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত কে গ্রহণ করে থাকেন? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার গ্রহণ করে থাকেন। এটা তো ক্লিয়ার, একদম ইজি একটি কোশ্চেন ছিল, মানে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, ঠিক আছে, কিন্তু সেই নির্বাচনটি পরিচালনা বা আয়োজন করার সম্পূর্ণ দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশন, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেট ইলেকশন কমিশনের ওপর। ক্লিয়ার প্রত্যেকের কাছে আশা করি। নেক্সট দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য ন্যূনতম 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে? এটা হচ্ছে কততম? আর্টিকেল নাম্বার 243, এটা রাইট আনসার হবে 73তম হবে এটা রাইট আনসার, ঠিক আছে। এছাড়াও কিন্তু সংবিধানের আর্টিকেল নাম্বার 243 ধারাতেও কিন্তু এই বিষয়টি বলা রয়েছে। তবে এখন দেখা যাচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে এই সংরক্ষণের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি 50% করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের জনক কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েত পরীক্ষা 2013 প্রশ্ন এটা, ঠিক আছে। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে লর্ড রিপন, ঠিক আছে, লর্ড রিপন। মানে লর্ড রিপন 1882 সালে একটি প্রস্তাবের মাধ্যমে ভারতে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আর যেটা ছিল এই ব্যবস্থার মানে ম্যাগনা কার্টা বলা হয় যেটা, ঠিক আছে, তোমরা পড়ে থাকবে হিস্ট্রি। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে আসি এবার। দেখো, জেলা পরিষদের আয়ের অন্যতম প্রধান উৎস কোনটি? অপশানগুলো ভালো করে দেখো, জেলা পরিষদের আয়ের অন্যতম প্রধান উৎস অপশান নাম্বার বি হবে রাইট আনসার, কারণ কেন্দ্রীয় সরকারের দেওয়া 100% অনুদান তো হবে না, রিজার্ভ ব্যাঙ্ক ঋণ দেয় না, সাধারণ মানুষের থেকে বাধ্যতামূলক চাঁদা কোনোভাবে নয়। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক ধার্য করা কর ও টোল আদায়ের অংশ, ঠিক আছে। এছাড়া জেলা পরিষদ নিজস্ব এলাকার মেলা, তারপরে হচ্ছে লাইসেন্স ফি থেকেও রাজস্ব আদায় করতে পারে। তো যাই হোক, রাজ্য অর্থ কমিশন মানে স্টেট ফাইন্যান্স কমিশন এই আয়ের বন্টনটাকে ঠিক করে দেন আর কি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, নিচের কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে ন্যায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল? উত্তর কী হবে? অশোক মেহতা কমিটি হবে রাইট আনসার, ঠিক আছে, অশোক মেহতা কমিটি। এবার যদি তোমরা বলো যে এটা তো বুঝলাম, কিন্তু ন্যায় পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি কী বুঝতে পারলাম না, এটা অনেকে বলছো, তো বলে দিই শোনো ভালো করে, যে ন্যায় পঞ্চায়েত হলো গ্রামীণ স্তরের ছোটোখাটো দেওয়ানি বা ফৌজদারি বিবাদ সম্পত্তির একটি ছোট আদালত। ক্লিয়ার এবার প্রত্যেকের কাছে? তো এই যে ন্যায় পঞ্চায়েত এটি গঠনের মানে এটাকে তৈরি করার সুপারিশকে দিয়েছিলেন, এটাও পরীক্ষায় আসে, দেখবে উত্তর হবে তখন 1978 সালে দিয়েছিলেন। 1978 সালে, এগুলো কিন্তু সব নোট করে রাখবে, ঠিক আছে। 1978 সালে অশোক মেহতা কমিটি এটি গঠনের সুপারিশ দিয়েছিলেন, অর্থাৎ ন্যায় পঞ্চায়েত গঠনের সুপারিশ দিয়েছিলেন। ক্লিয়ার প্রত্যেকের কাছে একদম? নেক্সট কোশ্চেন। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আরও একবার বলবো ছোট্ট করে যে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, পাশে থাকা বেল বাটন হিট করে নাও। আগামী দিনে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আসতে চলেছে এবং আরও একটু মডারেট টু হার্ড টাইপের আমরা প্র্যাকটিস সেটগুলোকে আমরা ভালো করে আমরা প্র্যাকটিস করে নেব। পরীক্ষার পূর্ব মুহূর্তগুলোকে ভালোভাবে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো জাস্ট একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, এবং কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, আবারও বলছি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও। ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, প্লাস ইবুক পিডিএফ নোটসগুলো কিন্তু যথাসময়ে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে যে ভারতের সংবিধানের কোন অংশে পার্ট মানে কত নম্বর পার্টে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? এটা তো ইজি, আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি তোমাদের, পার্ট নাম্বার 9 হবে রাইট আনসার, ঠিক আছে। দেখো, কোন ধারা অনুযায়ী যে গ্রামসভা গঠিত হয়? উত্তর হবে ধারা নম্বর 16, ঠিক আছে, 16।
নেক্সট কোশ্চেন দেখো, রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন কে? মানে রাজ্য নির্বাচন কমিশনারকে মানে স্টেট ইলেকশন কমিশনারকে কে নিযুক্ত করেন আর কি। এখানে অপশানগুলো ভালো করে দেখো, ভারতের রাষ্ট্রপতি রয়েছে, তারপরে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি। তো আমি প্রথমত একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই যে রাজ্যপাল নিযুক্ত করে, ঠিক আছে, রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করে, আমি মার্ক করে দিই এখানে রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন। তো রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করলেও রাজ্য নির্বাচন কমিশনারকে মানে স্টেট ইলেকশন কমিশনারকে তার পদ থেকে সহজে সরানো যায় না, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। হাইকোর্টের বিচারককে যে কঠোর পদ্ধতিতে সরানো হয়, ঠিক আছে, মানে তোমরা তো দেখেছো যে হাইকোর্টের একজন বিচারপতিকে সরাতে গেলে কতটা কঠোর পদ্ধতি অবলম্বন করতে হয়, যে ইমপিচমেন্ট আনা হয়, কত রকম যে প্রসিজিওরগুলো আছে। তো ওনাকে সরাতে গেলেও মানে স্টেট ইলেকশন কমিশনারকে সরাতে গেলেও কিন্তু ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হয়। এবং এই প্রশ্নটা 2014 সালে পঞ্চায়েত পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, মালদা জেলা পঞ্চায়েত। তো প্রত্যেককে কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু ফিডব্যাকটা চাই যে আজকের এই ক্লাসটিকে তোমাদের কেমন মনে হচ্ছে। এই যে আমরা প্র্যাকটিস করছি তার সঙ্গে সঙ্গে রেফারেল ডিসকাশনেও অতিরিক্ত তথ্যগুলো কিন্তু জানা হয়ে যাচ্ছে আমাদের রেফারেল ডিসকাশনে। অ্যাডিশনাল যে থিওরিজগুলো রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, বোঝাও হচ্ছে, প্র্যাকটিসও হচ্ছে। তো এইটা তোমাদের কীরকম মনে হচ্ছে, তোমাদের কেমন মনে হচ্ছে ক্লাসটি, অবশ্যই কিন্তু তোমরা ফিডব্যাক জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। এবং তোমাদের লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে আগামী দিনে আরও ভালো ক্লাসগুলোকে নিয়ে আসার জন্য, আরও ভালোভাবে বাছাই প্রশ্নগুলোকে তৈরি করার জন্য। তো যাই হোক, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকের নিজস্ব রেসপেক্টিভ ফিডব্যাক কিন্তু পুট ফরওয়ার্ড করবে কমেন্টে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম চালু হয়েছিল? এবার কিন্তু বলে দিয়েছে, রাজ্য বলেনি, কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে। তখন রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো অপশানগুলো ভালো করে, আন্দামান নিকোবর তো হবে না, লাক্ষাদ্বীপও হবে না, দিল্লি হবে না, চণ্ডীগড় হয়ে যাবে রাইট অ্যান্সার। কত সালে চালু হয়েছিল? 1962 সালটাও কিন্তু মনে রাখবে যে 1962 সালে চণ্ডীগড়ে প্রথম চালু হয়েছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তো বর্তমানে দিল্লির নিজস্ব গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা নেই, যেখানে মনে রাখবে যে কর্পোরেশন বা কাউন্সিল কাজ করে, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু দিল্লিতে নেই, পরীক্ষায় কিন্তু এটা দিয়ে দিতে পারে তোমাদের, যে বর্তমানে দিল্লির কি নিজস্ব কোনো গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা আছে? অপশন হবে নেই, ঠিক আছে, কারণ সেখানে কীভাবে কাজ হয়, কর্পোরেশন বা কাউন্সিল হিসেবে কাজ হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্দেশমূলক নীতির অধীনে রাজ্যগুলোকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 40 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে। জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিককে বলো তো তোমরা, জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কে হন? আমি তো তোমাদের বললাম একটু আগেই যে জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে জেলা শাসক, ঠিক আছে। তো বলা হচ্ছে প্রশ্নে যে জেলা শাসক মানে এই ডিএম কার দ্বারা মনোনীত বা নিয়োগ করা হয়, কার দ্বারা? এটার উত্তর কী হবে? অপশনগুলো ভালো করে দেখো, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্য সরকারের দ্বারা। মানে সাধারণ একজন সিনিয়র আইএএস অফিসার বা জেলা শাসক অর্থাৎ ডিএম এই পদে বসতে পারেন, যাকে সরাসরি রাজ্য সরকার অ্যাপয়েন্ট করিয়ে দেন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সংগৃহীত করের হিসাব পরীক্ষা বা অডিট করার সর্বোচ্চ দায়িত্ব কার থাকে? উত্তর হবে এটার এক্সামিনার অফ লোকাল অ্যাকাউন্টস হবে রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু যথেষ্ট হার্ড লেভেলের রয়েছে কোশ্চেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনের নিয়ম মেনে স্থায়িত্ব শাসন সংস্থাগুলো অডিট করার জন্য বিশেষ মানে এটাকে বলা হয় উইং, ঠিক আছে, হস্যই অনেশ্বর, উইং বলা হয় এটাকে। তো এই বিশেষ উইং কিন্তু কাজ করে, মানে এক্সামিনার অফ লোকাল অ্যাকাউন্টস। নেক্সট, কত সালে 73তম সংবিধান সংশোধনী আইনটি সারা দেশে কার্যকর হয়েছিল? আবারও প্রশ্নটা ভালো করে দেখো, 73তম সংবিধান সংশোধনী আইন, এটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 24 এপ্রিল 1993। মানে 1992 পাস হলেও লাগু হয়েছিল 24 এপ্রিল 1993, ঠিক আছে। এই কারণে প্রতি বছর দেখবে 24 এপ্রিল দিনটিকে আমরা কী দিন হিসেবে মানে কী দিবস হিসেবে পালন করি? পঞ্চায়েতিরাজ মানে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করি। কোন দিনটিকে? এই 24 এপ্রিলকে। এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী, এবার কিন্তু পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহীর কথা বলা হচ্ছে। প্রধান কে হন বলো? এটা আমি তোমাদের অলরেডি বলে দিলাম, যেটা একটু আগে যেটা বললাম, সেক্রেটারি অর্থাৎ সভাপতি। আলিপুরদুয়ার জেলাটি কত সালে জলপাইগুড়ি জেলা ভেঙে গঠিত হয়েছিল? উত্তর হবে 2014 সালে, ঠিক আছে, 2014 সালে। এবং পশ্চিমবঙ্গের কততম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে? 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। কোন নদীকে পশ্চিমবঙ্গের দক্ষিণের দামোদর বা দুঃখের নদী বলা হয়?
আশা করি প্রত্যেকে পারবে। উত্তর হবে দামোদর নদীকে। ঠিক আছে, কেন বলা হয় তোমরা হয়তো কোশ্চেন করবে এমনটা কেন বলা হয়, কারণ দামোদর উপত্যকায় আগে যে মারাত্মক বন্যা হতো তাতে করে কিন্তু একদম দুকুল ভাসিয়ে দিত। ঠিক আছে, অনেক চাষের ক্ষতি হয়েছে, তো এই কারণেই একে দুঃখের নদী বলা হয়। ঠিক আছে, এবং যদি পরীক্ষায় দিয়ে দেয় যে দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে, তখন উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডের খামারবাদ পাহাড় থেকে এর উৎপত্তি। এবং এই প্রশ্নটা 2016 সালের প্রশ্ন পঞ্চায়েতের। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? প্রত্যেকে আমরা জানি সিভি আনন্দ বোস। ভারতের জীবন বীমা নিগম লিমিটেড মানে এলআইসি, যেটার পুরো নাম লাইফ ইন্স্যুরেন্স, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 1956 সালে। পরীক্ষায় একটা প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে এই এলআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত, অনেকে হয়তো ভুলে গিয়ে থাকবে, তো আমি বলে দিই তোমাদের মুম্বাই অবস্থিত। ঠিক আছে, মুম্বাই অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট, বিখ্যাত যে প্লেগ রোগ তোমরা শুনে থাকবে, তো এই প্লেগ রোগের যে প্রতিষেধক মানে অ্যান্টিডোট বা যেটাকে ভ্যাকসিন বলা হয়, তো এই প্লেগ রোগের প্রতিষেধক বা ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেছিলেন বলো? উত্তর হবে অপশন নাম্বার সি, ওয়ালডেমার হাফকিন। ঠিক আছে, মানে ডাক্তার হাফকিন বলা হয় ওনাকে। তো ডাক্তার হাফকিন মানে এখন তো বর্তমানে মুম্বাই নাম হয়েছে, আগে ওটার নাম ছিল বোম্বাই। ঠিক আছে, তো ডাক্তার হাফকিন বোম্বাইতে তৎকালীন একটি প্রতিষেধক তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং সেটা হচ্ছে প্লেগ রোগের প্রতিষেধক। তো সেটা নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে, এখন আমি বলছি না। তো যাই হোক, ওনার নাম অনুসারেই এই মুম্বাইয়ের যেটা দেখবে তোমরা হাফকিন ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট রয়েছে মুম্বাইয়ে, তো ওটা ওনার নাম অনুসারেই কিন্তু দেওয়া হয়েছে। ভারতের ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থানে অবস্থিত। ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এবং এটি অ্যাকচুয়ালি একটি থর মরুভূমির অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, এই ডেজার্ট ন্যাশনাল পার্ক যেটা বলা হচ্ছে, যেটা রাজস্থানে অবস্থিত, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি থর মরুভূমি, ভারতের যেটা থর মরুভূমি এর অঞ্চলে অবস্থিত। এখানে একটি পার্ক রয়েছে, এই যে পার্ক দেখতে পাচ্ছ, যেটা বলা হলো যে ভারতের ডেজার্ট ন্যাশনাল পার্ক, তো এই পার্কটি কী জন্য বিখ্যাত তোমাদের জানা আছে? এই পার্কটি হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে একটি পাখি রয়েছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিলুপ্ত প্রায় পাখি। তো সেই পাখির জন্যই কিন্তু এই পার্কটি অ্যাকচুয়ালি বিখ্যাত। ঠিক আছে, নেক্সট, প্রত্যেককে আবার বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। ঠিক আছে, আজকের এই ক্লাসটিকে প্রত্যেকেই হাইপ করে দিবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু হাইপ করে দাও যতটা পারো। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? আমরা প্রত্যেকে তো জানি বীরভূম ময়ূরেশ্বরে কম বৃষ্টিপাত হয়, কারণ এটাকে বলা হয়, পরীক্ষা অনেক সময় দেয় যে পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থানের নাম কি, তখন দেখবে উত্তর চলে আসবে বীরভূমের ময়ূরেশ্বর, কারণ এখানে বৃষ্টিপাত সবচেয়ে কম। তো সামগ্রিকভাবে যদি বলা হয়, তো সামগ্রিকভাবে জেলা হিসেবে ধরলে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের গড় বেশ কম, পুরুলিয়াতেও, মানে বীরভূমের পরে কিন্তু এই পুরুলিয়াতেও কিন্তু আসছে, যেখানে বৃষ্টিপাতের গড় কিন্তু খানিক কম। তো এই প্রশ্নটা 2013 প্রশ্ন, পঞ্চায়েত মুর্শিদাবাদে এসেছিল। নেক্সট দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলে দিয়েছিলাম, এবং যারা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাদেরকে বলবো এই প্রশ্নটা একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত জয়েন করনি বা ভুলে গিয়ে থাকো, তো অবশ্যই কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও খুব শীঘ্রই, কারণ এখানে ডেলি জিকে কুইজ নোটস পিডিএফ ইবুক তো আগামী দিনে চলে আসছে, স্পেশালি পঞ্চায়েত বেস্ট। তো যাই হোক, দেখো হর্ষচরিত এই গ্রন্থটি কার লেখা? বাণভট্টের লেখা। হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? বাণভট্টের লেখা। এবং যদি তোমাকে পরীক্ষায় বলা হয় যে বাণভট্ট মানে কার সভাকবি ছিলেন, তখন উত্তর কী হবে? সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। ঠিক আছে, সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তো তার লেখা একটা বিখ্যাত বই হচ্ছে হর্ষচরিত ছাড়াও কাদম্বরী। ঠিক আছে, মনে রাখবে, কাদম্বরী তার বিখ্যাত বই। নেক্সট, মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর অর্থাৎ স্পাইনাল নার্ভসের সংখ্যা কত জোড়া? অপশানগুলো ভালো করে দেখো, উত্তর কী হবে? 31 জোড়া। ঠিক আছে, 31 জোড়া। নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত রামসার সাইট? রামসার সাইট বলা হয়েছে, বিখ্যাত রামসার সাইট, উত্তর কী হবে? সুন্দরবন জলাভূমি। ঠিক আছে, সুন্দরবন জলাভূমি হবে রাইট আনসার। তো এই সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদাটা কত সালে দেওয়া হয়েছিল? 2019 সালে দেওয়া হয়েছিল। ঠিক আছে, 2019 সালে, এবং এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় রামসার সাইট। তাহলে প্রথমটা কোনটা? প্রথম যে রামসার সাইট সেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। ঠিক আছে, ইস্ট কলকাতা যেটাকে বলা হচ্ছে, পূর্ব কলকাতার জলাভূমি। নেক্সট কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আশা করি প্রত্যেকে এটার উত্তর পারবে, একদম উড়িয়ে দাও কমেন্টে প্রত্যেকে রাইট অ্যান্সার করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, মানে কমেন্টে টাস্ক থাকলো, এক্ষুনি করো। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখো যে রোধের বা রেজিস্ট্যান্সের এসআই একক কী? রোধের এসআই একক হচ্ছে ওহম। ওহমের চিহ্ন আশা করি প্রত্যেকে জানো, এটা হচ্ছে ওহমের চিহ্ন। তো ওহম হচ্ছে রোধের এসআই একক, ঠিক আছে। এবার যদি বলা হয় যে কারেন্টের একক কী? কারেন্টের একক যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন উত্তরে এই যে দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ার বলে লেখা আছে, অ্যাম্পিয়ার হয়ে যাবে তখন রাইট অ্যান্সার। অর্থাৎ কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর যদি বলা হয় ক্ষমতার বা পাওয়ারের একক কী? পাওয়ারের একক হচ্ছে ওয়াট। দেখতে পাচ্ছ ওয়াট মানে WATT। বাল্বে দেখবা লেখা থাকবে 10 ওয়াটের, তারপরে 12 ওয়াটের, এরকম এগুলো হচ্ছে পাওয়ার অর্থাৎ ক্ষমতার একক। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, বড়লাট লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন, তাহলে আর দেখার প্রয়োজনই নেই, একদম উড়িয়ে দিতে হবে। এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনটি রদ করা হয়েছিল কার আমলে? লর্ড হার্ডিঞ্জের আমলে, ঠিক আছে। কত সালে? 1911 সালে, ঠিক আছে। নেক্সট, একদম সহজ প্রশ্ন যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা 22 এপ্রিল, এই 22 এপ্রিল হচ্ছে পরীক্ষা অনেক সময় দেয়, এটাকে বলা হয় আর্থ ডে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আর্থ ডে মানে বিশ্ব ধারিত্রী দিবস। নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? নয় বলেছে কিন্তু নোবেল গ্যাস বলেনি, নোবেল গ্যাস নয়। তাহলে দেখতে পাচ্ছ তোমরা নোবেল গ্যাস কী কী সেগুলো আমি প্রথমে তোমাদের বলে দিই। নোবেল গ্যাস যেগুলো বা যেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ যেগুলো তোমরা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে পাবে, সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। তো এখানে কী কী আছে আমরা দেখে নিই। হিলিয়াম আছে, তাহলে অপশন হবে না। নিয়ন তো আছে, অপশন হবে না। হাইড্রোজেন তো নেই, হ্যাঁ হাইড্রোজেন তাহলে হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। আর আর্গন তো একটি নোবেল গ্যাস, তাহলে এখানে নোবেল গ্যাস নয়, কোনটি? হাইড্রোজেন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, প্রত্যেকে পারবে উত্তর, সান্দাকফু হবে রাইট অ্যান্সার। এর উচ্চতা কত? 3636 মিটার, মানে 3636, ঠিক আছে, 3636 মিটার। এবং এটি দার্জিলিং ও নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। অনেক সময় প্রশ্নটা দিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, তখন দেখবে অপশন থাকবে দার্জিলিং ও নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগে হলে দেখবে যে মাড়ি থেকে রক্ত পড়ছে, ঠিক আছে। এই রোগটা হয় কোন ভিটামিনের অভাবে? অপশানগুলো ভালো করে দেখো। ভিটামিন এ তো হবে না, ঠিক আছে। ভিটামিন বিও হবে না, ভিটামিন সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, ভিটামিন সি। এবং এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তো এটা ভিটামিন সি কোন জাতীয় ফলে থাকে? টক জাতীয় ফলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ভিটামিন সি। এবং দেখবে আমলকিতে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে, মানে অনেক পরিমাণে থাকে। কিসের উপস্থিতির কারণে গাছের পাতা সবুজ দেখায়? মানে কি এমন থাকে যেটা গাছের পাতা সবুজ দেখায়? তখন উত্তর হবে ক্লোরোফিল। কি উত্তর হবে? ক্লোরোফিল হবে তখন রাইট অ্যান্সার। এবং এই ক্লোরোফিলের কেন্দ্রে থাকে ম্যাগনেসিয়াম, যেটার সংকেত হচ্ছে Mg, ম্যাগনেসিয়াম ধাতু থাকে, যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো শোষণ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, একদম জলের মতো প্রশ্ন, খুবই সহজ, যে বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? প্রত্যেকে আশা করি পারবে। তোমরা নিজেরাই কমেন্টে, এটা থাকলো এটা তোমাদের, নিজেরা উত্তর করো কমেন্টে। ক্লিয়ার? এবং মনে রাখবে এই যে হাজারদুয়ারি, অর্থাৎ এই হাজারদুয়ারি প্যালেস কার আমলে তৈরি হয়েছিল? মনে রাখবে নবাব হুমায়ুন ঝা, ঠিক আছে, নবাব হুমায়ুন ঝায়ের আমলে কিন্তু তৈরি হয়েছিল এই বিখ্যাত যেন হাজারদুয়ারি প্যালেস, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে 1000টি দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল, মানে অ্যাকচুয়ালি 1000টি দরজা রয়েছে টোটাল, সেই কারণেই হাজারদুয়ারি বলা হয়। কথাকলি কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স? রাইট অ্যান্সার করো প্রত্যেকে। উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে কেরালা, কেরালা হবে রাইট অ্যান্সার, কেরালার কথাকলি। এছাড়াও কিন্তু কেরালাতে দুটো শাস্ত্রীয় নৃত্য দেখা যায়, তো কথাকলি একটা হয়ে গেল, আর একটা হচ্ছে মোহিনী আট্টাম, ঠিক আছে, আমি লিখছি না, তোমরা শুনে নাও, মোহিনী আট্টাম। তাছাড়াও আরেকটা বিষয় বলে দিই, তামিলনাড়ুর যেটা নৃত্য সেটা হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে, ভারতনাট্যম। নেক্সট, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর B.R. আম্বেদকর, মানে ভীমরাও রামজি আম্বেদকর। পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, তখনও উত্তর হয়ে যাবে ডক্টর B.R. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? উত্তর হবে শুক্র, মানে ভেনাস সবচেয়ে উষ্ণতম গ্রহ, ঠিক আছে।
তোমরা হয়তো বলবে যে বুধ গ্রহ কেন হলো না, বুধ তো সূর্যের সবচেয়ে কাছে। তো তোমাদের বলে রাখি, বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে থাকলেও শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 রয়েছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড থাকায় গ্রিন হাউস এফেক্টের কারণে এখানে মানে এটি সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ। এবার তো ক্লিয়ার প্রত্যেকের কাছে? যাই হোক, প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে? প্রত্যেককে বলছি, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই। নেক্সট, বিশ্ববিখ্যাত গীত গোবিন্দ গ্রন্থটি কার রচনা? জয়দেবের রচনা গীত গোবিন্দ, ঠিক আছে? জয়দেবের রচনা। যাই হোক, আমি আগামী দিনে চেষ্টা করব যে স্ট্যাটিক জিকের ওপর একটি ক্লাস দিয়ে দেওয়া তোমাদের পঞ্চায়েতের জন্য। স্ট্যাটিক জিকের ওপর ক্লাস কারা কারা চাও প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। ক্লিয়ার? তো যাই হোক, এই যে জয়দেব দেখছো, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব, ইনি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন, ঠিক আছে? কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয় বলো তো? সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর পুরো নাম। তো এর যেটা তিনটে অংশ রয়েছে মনে রাখবে তোমরা, আমি জাস্ট একটু বলে দিই। একটা হচ্ছে ALU, আর হচ্ছে CU, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট, ঠিক আছে? তো এই তিনটে পার্ট রয়েছে সিপিইউ এর, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের, এবং এটি 2016 প্রশ্ন পঞ্চায়েতের। নেক্সট, অলিম্পিক পতাকায় কটি রঙের বৃত্ত বা রিং থাকে? উত্তর হবে 5টি। এটা আমি তোমাদের বলেছিলাম অলরেডি যে 5টি রিং থাকে, পৃথিবীর 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। প্রথমে দেখবে তোমরা নীল রঙের থাকবে, নীল রঙের, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপ মহাদেশকে রিপ্রেজেন্ট করে। তারপরে দেখবে হলুদ রং থাকবে, যেটা অ্যাকচুয়ালি এশিয়াকে রিপ্রেজেন্ট করে। কালো রং থাকবে, যেটা হচ্ছে আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে। সবুজ রং থাকবে, দেখবে সবুজ রং, যেটা অস্ট্রেলিয়ার কালার। আর একটা হচ্ছে লাল টাইপের কালার থাকবে, দেখবে লাল, সেটা হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। তো এই যে অল টোটাল তোমরা দেখলে 7টি রং, 5টি রং, এই 5টি রং বা এরকম ধরনেরই রঙের বৃত্ত থাকবে অলিম্পিকের, এবং যেগুলো 5টি পৃথক পৃথক মহাদেশকে নির্দেশ করে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, তরল অধাতু নিচের কোনটি? ব্রোমিন হবে রাইট আনসার। তরল অধাতু বলতে ব্রোমিনকে বলা হচ্ছে, মানে সাধারণ তাপমাত্রায় ব্রোমিন একমাত্র তরল অধাতু। এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত, বলা হতো যদি তরল অধাতু জিজ্ঞেস করা হতো, এটা তো তরল অধাতু, মানে সেই কারণেই ব্রোমিন হয়েছে। যদি বলতো তরল ধাতু কী হবে, তখন কিন্তু উত্তর হয়ে যেত পারদ, ঠিক আছে? তখন উত্তর হয়ে যেত পারদ। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? প্রথম যুদ্ধ দেখো 1526 সালে হয়েছিল, বাবর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এই যুদ্ধ, এবং এই যুদ্ধের মাধ্যমেই ভারতে মুঘল সাম্রাজ্যের যেটা বেস মানে ভিত্তি সেটা তৈরি হয়েছিল। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কোনটি? উত্তর কী হবে? ডবসন হবে রাইট অ্যান্সার। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। নেক্সট কোশ্চেন, যে লোকসভার কার্যকালের স্বাভাবিক মেয়াদ সাধারণত কত বছর? 5 বছর হবে রাইট অ্যান্সার। সাধারণত 5 বছর, ঠিক আছে? তো লোকসভা যদি বলা হয় যে একটি স্থায়ী কক্ষের নাম কি, তো হবে লোকসভা। লোকসভা হচ্ছে অ্যাকচুয়ালি স্থায়ী কক্ষ যা 5 বছর অন্তর ভেঙে যায়, ঠিক আছে? 5 বছর অন্তর ভেঙে যায়। কিন্তু রাজ্যসভা হচ্ছে একটি, আমি তোমাদের একটু ভুল বলে দিলাম হয়তো, আরেকবার রিপিট করছি, লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ, ঠিক আছে? অস্থায়ী, কারণ যেহেতু 5 বছর পর পর ভেঙে যাচ্ছে, এবং রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ যার সদস্যদের যেটা মেয়াদ সেটা হচ্ছে 6 বছর, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা রয়েছে, মনে রাখবে। আরেকবার ক্লিয়ার করে দিই, লোকসভার যেটা আছে সেটা হচ্ছে একটি অস্থায়ী কক্ষ যেটা 5 বছর অন্তর ভেঙে যায়, এবং রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ যেটা 6 বছর অন্তর মানে ভাঙে, মানে হচ্ছে সদস্যদের যেহেতু মেয়াদ 6 বছর। তো যাই হোক, নেক্সট, এবং দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস, কোশ্চেন নাম্বার 50। নীতি আয়োগ এর পদাধিকার বলে চেয়ারম্যান বা সভাপতি কে হন? ঠিক আছে, নীতি আয়োগ থেকে প্রশ্ন দিয়েছে। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে, এটা বহু পরীক্ষা আসে, পুলিশে এসেছে, হ্যাঁ, সিজিএলে আসা, এসএসসিতে যে কোনো পরীক্ষায় এটা দেখতে পাওয়া যায়। প্রশ্নটার উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নিজেই হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান, ঠিক আছে? তাহলে নীতি যেটা পড়ছি, NITI নীতি, এটার পুরো নাম কি? নীতির পুরো নাম হচ্ছে, ভালো করে জেনে মনে রাখবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আরেকবার রিপিট করছি, ন্যাশনাল, N ফর ন্যাশনাল, I দিয়ে হচ্ছে ইনস্টিটিউশন, ফর T দিয়ে টেকনোলজি, ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে নীতির পুরো নাম। তো 2015 সালের 1 জানুয়ারি মানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে এই নীতি আয়োগটা গঠন করা হয়েছিল। মানে প্ল্যানিং কমিশন ছিল আগে যেটা নাম, সেটা এখন বর্তমানে নীতি আয়োগে চেঞ্জ করা হয়েছে, নামটি জাস্ট
তো যাই হোক, প্রত্যেকে কিন্তু বলবো আবারও সাবস্ক্রাইব করে নাও যদি ভুলে গিয়ে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও তোমরা দেখতে পাবে আগামী দিনে বহু ক্লাসগুলো আসছে এরকম ধরনের টপিক নিয়ে, টপিক ওয়াইজ প্র্যাকটিস সেটের আজকে তো রেফারেল ডিসকাশন হলো, আগামী দিনে তো এমন ক্লাসগুলো আসবে যেখানে র্যাপিড কোশ্চেন আনসার সেট প্র্যাকটিস হবে, প্লাস ম্যারাথন ক্লাসগুলোকেও আনা হবে পঞ্চায়েতের উপর বেস্ট করে, স্ট্যাটিক জিকেগুলো রয়েছে। তো আগামী দিনে চেষ্টা করা হচ্ছে ইংরেজির ক্লাসটাকে নিয়ে আসার, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সঙ্গে থাকো, লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে এবং হাইপ করে দিও প্রত্যেকেই, ঠিক আছে? আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি কেমন লাগলো, সেই সঙ্গে কমেন্ট করবে তোমরা কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে কে কোন প্লেস থেকে কোন জায়গা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, ঠিক আছে? সো থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাস অ্যাটেন্ড করার জন্য এবং ফুল অ্যাটেনশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ।